4 দিনের মধ্যে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে কাতারে বসে সমঝোতা বৈঠক। আফগান বাহিনীকে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের পাশাপাশি বাড়ছে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা। 16 মাস পর মার্কিন সীমান্ত ক্রসিংগুলো খুলল কানাডা। মুসলিম বিদ্বেষী স্লোগান দেয়ায় বিজেপি নেতাসহ 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। আরও 3 জনের খোঁজে তল্লাশি চলছে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবর। এবার আফগানিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আইবাকের নিয়ন্ত্রণ নিল তালেবান। এই নিয়ে 4 দিনের মধ্যে ষষ্ঠ প্রাদেশিক প্রধান শহরের নিয়ন্ত্রণ হারালো আফগান সরকার। তালেবান মুখপাত্রের দাবি, শহরটির সরকারি দপ্তর, গোয়েন্দা অফিস, পুলিশ হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন রয়েছে তালেবানরা। সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সব পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রাদেশিক গভর্নর। গেল 1 সপ্তাহে কুন্দুজ, তাখার, জাওজান, সারিপোল ও লিমনোজের দখল নেয় তালেবানরা। বর্তমানে তারা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজারি শরীফ নিয়ন্ত্রণের পথে। সেখানে তুমুল লড়াই চলছে। চলমান সংঘাত বন্ধ এবং রাজনৈতিক সমঝোতার জন্য তালেবানকে চাপ প্রয়োগ করাই হবে দোহা আলোচনার মূল লক্ষ্য, এমনটা জানালো মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তর। আজ থেকে 3 দিনের বৈঠকে কাতারে বসছে বিবাদমান পক্ষ এবং মধ্যস্থতাকারী দেশগুলো। থাকছে জাতিসংঘের প্রতিনিধিও। এদিকে তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে যৌথ এবং শক্তিশালী কমান্ড সেন্টার গঠনে তৎপর হয়েছে আফগান রাজনৈতিক পক্ষগুলো। তুমুল প্রতিরোধের পরও প্রতিনিয়ত তালেবানের কাছে পরাস্ত হচ্ছে আফগান নিরাপত্তা বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এলাকাগুলো যাচ্ছে তালেবানের দখলে। পরিস্থিতি মোকাবেলায় কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে বৈঠকে বসেন সব পক্ষের রাজনীতিকরা। আশরাফ ঘানির পাশাপাশি উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকারও। সম্মিলিতভাবে সিদ্ধান্ত আসে শক্তিশালী কমান্ড সেন্টার গঠনের। সরকারি নিরাপত্তা কাঠামো মেনেই স্পর্শকাতর এলাকাগুলোয় বৃদ্ধি করা হবে অস্ত্রশস্ত্র আর সেনা সংখ্যা, যার বড় অংশের নেতৃত্ব দেবেন মার্শাল দোস্তম। কারণ সম্মিলিতভাবে না লড়লে তালেবানকে ঠেকানো মুশকিল। এর মাঝে 10 থেকে 13 আগস্ট কাতারের রাজধানী দোহায় সমঝোতা আলোচনায় বসছে বিবদমান পক্ষগুলো। মধ্যস্থতায় থাকবে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, রাশিয়া এবং জাতিসংঘের প্রতিনিধি দল। সঠিক পথে নেই আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি, কিন্তু লড়াইয়ের ময়দানে তালেবান বিরোধী প্রতিরোধ গড়ে তোলার মতো যথেষ্ট সক্ষমতা এবং সামর্থ্য রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর। দোহা আলোচনায় অস্ত্রবিরতির জন্য তালেবানকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে পারি আমরা। প্রতিবেশী পাকিস্তান অবশ্য সমঝোতা বৈঠকের আগেই আফগান রণকৌশল এবং সেনা সক্ষমতা নিয়ে তুলেছে প্রশ্ন। রাজনৈতিক মীমাংসায় যাওয়ার অর্থ হলো সহিংসতা আরও দীর্ঘায়িত করা। আফগানিস্তানের এই লড়াইয়ের আজ পাকিস্তানেও লাগবে। এতদিন প্রতিবেশী দেশের নিরাপত্তা বাহিনীর পেছনে যে কারি কারি অর্থ ডালল পাকিস্তান, এটা কি শুধুই তালেবানের কাছে আত্মসমর্পণের জন্য? গুরুত্বপূর্ণ প্রদেশগুলো ছাড়াও আফগানিস্তানের 2 শতাধিক শহরের নিয়ন্ত্রণ বর্তমানে তালেবানের হাতে। তাই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, প্রাণঘাতী লড়াই বন্ধে সুর নরম করা উচিত ঘানি সরকারের। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কিভাবে রাজনীতিতে তালেবানকে সম্পৃক্ত করা সম্ভব, সে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করাই হবে বুদ্ধিমানের কাজ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আফগানিস্তানে চলমান লড়াইয়ে গেল 3 দিনে প্রাণ গেছে কমপক্ষে 27 শিশুর। জাতিসংঘ বলছে আহতদের মধ্যে অন্তত 136 জন কম বয়সী রয়েছে। সোমবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশ করে এই পরিসংখ্যান। এতে বলা হয়, আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করছে তালেবান। উল্টো শিশুদের উপর সহিংসতার পরিমাণ বাড়ছে। ইউনিসেফের তথ্য বলছে, কান্দাহার, খোস্ত ও পাকিতা শহরের সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। বেশিরভাগই দুপক্ষের গোলাগুলি বা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে। সংঘাতপূর্ণ এলাকায় সুষ্ঠু চিকিৎসার অভাবে ভুগছে আহতরা। আলফা নয়, বরং করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শিশুরা। সোমবার এই তথ্য জানায় মার্কিন রোগ ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি। প্রতিবেদন অনুযায়ী জুলাই মাস থেকে ফ্লোরিডা, টেক্সাস ও জর্জিয়ার হাসপাতালগুলোতে বেড়েছে করোনার সংক্রমণ
নিয়ে শিশু এবং নবজাতকদের ভর্তির পরিমাণ, যাদের 90 ভাগের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়, সংক্রমণ বেড়েছে, এমনটাই পর্যবেক্ষণ স্বাস্থ্যবিদদের। রাজ্যগুলোর শীর্ষ চিকিৎসকদের দাবি, শিশু হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে বাড়ানো উচিত আইসিইউ বেডের সংখ্যা, কারণ ভ্যাকসিন না দেওয়ার কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। জুলাইয়ের শুরু থেকেই হাসপাতালগুলোয় বাড়ছে শিশু এবং নবজাতকদের ভর্তির সংখ্যা, যাদের 90% শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এখনও যুক্তরাষ্ট্রে 12 বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। এর মাঝেই বিভিন্ন রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিশুদের মধ্যে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। মার্কিন প্রতিরক্ষা বহরের জন্য সেপ্টেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করল জো বাইডেন সরকার। সোমবার বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন। মুখপাত্র জন কির্বি জানান, 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি, যার আওতায় নিরাপত্তা বাহিনীর 13 লাখ সদস্যকে ভ্যাকসিন দেওয়া হবে। ফাইজার অ্যান্ড বায়োটেকের টিকা পাবেন সেনারা। বর্তমানে শুধু জরুরি চিকিৎসার জন্যই ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন সরকারি কর্মকর্তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের পর কখন এবং কিভাবে সেটির বাস্তবায়ন করা যায় তা খতিয়ে দেখতে বলা হয় পেন্টাগনকে। করোনায় আক্রান্তের পরও যুক্তরাষ্ট্রের 1/3 সেনা টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। এদিকে দীর্ঘ 16 মাস পর করোনা টিকা গ্রহণকারী মার্কিনীদের জন্য সীমান্ত খুলে দিল কানাডা। সোমবার রীতিমতো যানজট লাগে ক্রসিংয়ে। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে পর্যটন খাতকে চাঙ্গা করতেই সিদ্ধান্ত ট্রুডো প্রশাসনের। অবশ্য অন্টারিও এবং মিনেসোটার ক্রসিংগুলো পার হতে দীর্ঘ লাইনে পড়তে হয় পর্যটকদের। 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অন্যদিকে নিউ ইয়র্ক ও মেইন রাজ্য থেকে কানাডায় ঢোকার ক্রসিংয়ে 3 ঘন্টা পর্যন্ত গাড়িগুলোকে দাঁড়াতে হয়েছে। করোনা মহামারী বিস্তার লাভ করায় 2020 সালের মার্চে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের প্রমোদ ভ্রমণ নিষিদ্ধ করে কানাডা। 2 ডোজ ভ্যাকসিন গ্রহণকারী মার্কিনীরাই সোমবার থেকে ঢুকতে পারছেন প্রতিবেশী দেশে। আন্তর্জাতিক পর্যটকরা সেপ্টেম্বর নাগাদ এই সুযোগ পাবেন। পরিবেশ রক্ষায় এগিয়ে এলো 4 বছরের শিশু। বাবার সাথে প্রতিদিন সমুদ্রে বর্জ্য কুড়ায় ব্রাজিলের নিনা, যা আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। মূলত পরিবেশ এবং সামুদ্রিক প্রাণী রক্ষায় তার এই উদ্যোগ। পরিবেশবিদরা বলছেন, সবার মাঝে সচেতনতা বাড়াতে শিশুটির কার্যক্রম অনন্য উদাহরণ। 4 বছরের নিনা বাবার সাথে সমুদ্রে নেমেছে পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্য কুড়াতে। শখের বশে 2-1 দিন নয়, কয়েক মাস ধরে প্রতিদিনই তারা নামছে ব্রাজিলের রিও ডি জেনেরিওর এই বিচে। সমুদ্রের আবর্জনা নিয়ে মেয়ের প্রশ্নের জবাব দিতেই শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। এজন্য দীর্ঘ সময় পানিতে থাকতে শিশুটিকে দেয়া হচ্ছে প্রশিক্ষণও। সে যখন খুব ছোট, একটু একটু কথা বলতে পারে, তখন সে আমাকে জিজ্ঞাসা করেছিল মানুষ কেন এসব আবর্জনা পানিতে ফেলে। জানি না ওই বয়সে কি বুঝে এমন প্রশ্ন করেছিল। এখন ওকে নিয়ে গর্ব হয়। আগামী প্রজন্ম ওর থেকে ভালো কিছু পাবে, এটাই প্রাপ্তির। নিনা এই বয়সেই বুঝে গেছে পচে না এমন আবর্জনাই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ এবং সামুদ্রিক প্রাণীকুলের জন্য। তাই কার্যক্রম চালিয়ে যেতে চায় আগামীতেও। এদিকে কুড়িয়ে পাওয়া নানা আবর্জনা দিয়ে বিশাল সংগ্রহশালা বানিয়ে ফেলেছে শিশুটি। এই বয়সের একটি মেয়ের এমন কার্যক্রম আরও প্রচার হওয়া দরকার, যেন প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। সবাই যেন পরিবেশকে সুন্দর রাখার শিক্ষা নিতে পারে, কারণ সবার সহযোগিতা ছাড়া কোনোভাবেই পরিবেশকে টিকিয়ে রাখা সম্ভব না। পরিসংখ্যান বলছে, রিওর এই সমুদ্র উপকূলে বসবাস প্রায় 1 কোটি বাসিন্দার। তাদের ফেলা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যেই দূষিত হচ্ছে সমুদ্র। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। পরিস্থিতি পর্যবেক্ষণে বন্যার পানিতে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুরে তৃণমূল সাংসদদের নিয়ে তিনি যান ঘাটালে। 12টার সময় ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটাল পৌঁছান মুখ্যমন্ত্রী। এ সময় তার সফর সঙ্গী ছিলেন টলিউডের নায়ক দেব বা দীপক অধিকারী, অভিনয়শিল্পী জুন মালিয়া এবং রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেন মুখ্যমন্ত্রী। দেবকে বন্যার সাথে নিয়েই নেমে যান বন্যার নোংরা পানিতে। এ সময় অভিযোগ তোলেন, বারবার অনুরোধের পরও ঘাটালের উন্নয়নে মাস্টার প্ল্যান বাস্তবায়নের অনুমতি দিচ্ছে না কেন্দ্র। প্রাকৃতিক যেহেতু একটা আনস্টেবিলিটি চলছে এবং এখানে পরিকল্পনা করে কাজ না করলে ঘাটাল শহরে প্রতি বছরই এই অবস্থাই আমাদের দেখতে হবে।
800 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে নিম্ন দামোদর ডিভিসি, যেটা নিম্ন অববাহিকা অঞ্চল আছে, নিচু অঞ্চলগুলো, সেগুলো কালভার্ট থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে সেই কাজগুলো হবে। মুসলিম বিরোধী স্লোগান দেয় বিজেপি নেতাসহ 6 জনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। আরও 3 কট্টরপন্থী নেতার খোঁজে চিরুনি অভিযান চলছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, রোববার রাজধানীর যন্তর মন্তর এলাকায় ঔপনিবেশিক আইন বিরোধী এক সমাবেশের আয়োজন করা হয়, যার আয়োজক ছিলেন আইনজীবী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়, যা পরে মুসলিম বিরোধী সমাবেশে রূপ নেয়। এ সময় ধর্মীয় বিদ্বেষপূর্ণ স্লোগান দেওয়া হয়। তাদের দাবি, ভারতে থাকতে হলে সবাইকে বাধ্যতামূলক জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দিল্লি প্রশাসন। সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার অভিযোগে সোমবার রাতেই গ্রেপ্তার দেখানো হয় বিজেপি নেতা ও সমর্থকদের। লিওনার্দো দা ভিঞ্চি বা পাবলো পিকাসোর মতো বরেণ্য শিল্পীরা রঙের আঁচড়ে তৈরি করে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্ম। তবে এবার আলোচনায় তাদের পূর্বসূরীরা, যাদের হাতে সূচনা, গবেষণায় মিলেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন চিত্রকর্ম। ক্যানভাস আর রং তুলির আঁচড়ে শত সহস্র বছর ধরে চিত্রশিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের মনের অনুভূতি। এসব নান্দনিক চিত্রকর্ম আলোড়িত করেছে শিল্পী অনুরাগী মানুষের হৃদয়। কিন্তু কবে, কার হাত ধরে এই নান্দনিক শিল্পকর্মের সূচনা? পৃথিবীর প্রথম শিল্পকর্মই বা কোনটি? সম্প্রতি স্পেনের একদল প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের গবেষণায় উঠে এসেছে এমনই অজানা অনেক তথ্য। আজকের আধুনিক মানুষের সবচেয়ে কাছাকাছি সময়ের প্রজাতি নিয়ান্ডারথাল। প্রত্নতত্ত্ববিদরা বলছেন 30 থেকে 40 হাজার বছর আগে বিলুপ্ত এই প্রজাতির হাত ধরেই পৃথিবীতে শিল্পচেতনার বিকাশ। যখন ছবি এঁকে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করত, তখন থেকেই এই নন্দন শিল্পের যাত্রা। স্পেনের মালাগার কুয়েভা দো আর্দালেস নামের গুহায় মিলেছে 65 হাজার বছর আগের এমন কিছু শিল্পকর্ম, যা পৃথিবীর প্রথম দিককার চিত্রকর্ম বলে ধারণা করা হচ্ছে। এতদিন আমরা গুহা শিল্পের দিকে নজর দেইনি, অথচ এখন দেখা যাচ্ছে সবচেয়ে প্রাচীন চিত্রকর্মের ইতিহাস এখানেই লুকিয়ে। এর সূত্র ধরে নতুন করে হতে পারে বিস্তর গবেষণা। রূপক চিত্রকর্মগুলোকে একসময় প্রকৃতির বিবর্তনে তৈরি বলে মনে করা হতো। সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা দেখেছেন এগুলোর উপর যে রঙের আস্তরণ তা প্রকৃতিগত নয়। ধারণা, কোনো আচার অনুষ্ঠানের অংশ হিসেবে তৈরি করা হতো এসব চিত্রকর্ম। নিয়ানডারথাল রং হিসেবে প্রকৃতি থেকে পাওয়া আয়রন অক্সাইড ব্যবহার করত। এদের উচ্চতা কম থাকায় কোনো চিত্রকর্মই 20 বর্গ সেন্টিমিটারের উপরে দেখা যায় না। এছাড়া ছবি তৈরিতে আঙুলের মাথা কিংবা এয়ার ব্রাশ ব্যবহারের প্রবণতা ছিল। এই সব কিছুই প্রমাণ করে নিয়ানডারথালরা বিশ্বের প্রাচীন শিল্পকর্মগুলোর স্রষ্টা। নিয়ান্ডারথালদের এই চিত্রকর্মের ভেতরেই লুকিয়ে আছে মানব সভ্যতার অজানা তথ্য, আর তা খুঁজে পেতেই চলছে প্রত্নতত্ত্ববিদদের গবেষণা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। ইতালিতে দাবানল সৃষ্টির ঘটনায় বনভূমিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় অগ্নিসংযোগের সময়কার একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এতে দেখা যায় মন্টেসার্সিও শহরের পাহাড়ি বনভূমির শুকনো ঝোপে আগুন লাগিয়ে দ্রুত পালাচ্ছেন ওই ব্যক্তি। শুষ্ক আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়ে সে আগুন, তবে সে কি উদ্দেশ্যে অগ্নিসংযোগ করেছিল তা জানা যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্পেন, গ্রিস ও ইতালি সহ বেশ কয়েকটি দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। উচ্চ তাপমাত্রার জন্য বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও বনভূমিতে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ইঙ্গিত দিয়েছেন অনেক দেশের নেতারা। এদিকে গ্রিস জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। রাজধানীর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ইভিয়া দ্বীপে নতুনভাবে ছড়িয়েছে দাবানলের ভয়াবহতা। এরই মধ্যে আগুনে বিধ্বস্ত কয়েকশো ঘরবাড়ি স্থাপনা, সেখানকার কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরাতে কাজ করছেন 650 ফায়ার ব্রিগেড কর্মী। এই পরিস্থিতিতে সরকারের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। এরই মাঝে 3 জন প্রাণ হারিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের 586টি জায়গায় আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিশেষ বিমান এবং সরঞ্জাম এবং বিশেষজ্ঞ দলের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে এগিয়ে এসেছে ইউভুক্ত কয়েকটি দেশ, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি গ্রিস। দেশের 586টি জায়গায় জ্বলছে আগুন। দীর্ঘদিনের তাপদাহ এবং খরার কারণেই এই দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। ক্ষতিগ্রস্তদের প্রতি আমি সমব্যথী, সবার কাছে ব্যক্তিগতভাবে আমি ক্ষমা প্রার্থী।
এক বছরের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয়বার বিকল হলো বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজ। এর ফলে সোমবার টেমস নদীর দুই তীরে লাগে দীর্ঘ যানজট। স্থানীয় সময়ে দুপুর নাগাদ জাহাজ চলাচলের জন্য সেতুটির ওপরের অংশ খোলা হয়, তারপরেই 3.5 ঘন্টার জন্য আটকে যায় সংযোগ স্ল্যাবগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো জোড়া লাগানো সম্ভব হয়নি। এ সময় ট্রাফিক এড়াতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছায় যানবাহন। বিশালাকার নৌযান চলাচলের জন্য বছরে করে 800 বার খোলা হয় জনপ্রিয় টাওয়ার ব্রিজ। 2006 সালে সবশেষের মেরামত করা হয়। লন্ডনের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করতে 127 বছর ধরে ব্যবহৃত হচ্ছে বিখ্যাত এই সেতু। বিরল না হলেও হাঙ্গেরিতে হয়ে গেল উদ্ভট প্রতিযোগিতা। স্ত্রীদের কাঁধে নিয়ে দৌড়ালেন 40 জন স্বামী। অংশগ্রহণকারীরা অভিনব কায়দায় পাড়ি দেন 260 মিটার বন্ধুর পথ। বিজয়ী দম্পতি পুরস্কার হিসেবে পান মেডেল, বিয়ার এবং নগদ অর্থ। কাদা পানিতে রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে এক এক প্রতিযোগীকে, তবুও ছাড়বার জো নেই। বউকে কাঁধে নিয়েই পাড়ি দিতে হবে নির্দিষ্ট পথ, তাহলেই মিলবে কাঙ্ক্ষিত সাফল্য। করোনা মহামারীর মধ্যেই হাঙ্গেরিতে হয়ে গেল অভিনব এ প্রতিযোগিতা। উদ্দেশ্য কেবলই দুঃখ গ্লানি ভুলে কিছুক্ষণ আনন্দে মেতে থাকা। কঠিন সময়টা পার করতে এটাই জোগাতে পারে নতুন মনোবল, এমন দাবি আয়োজকদের। এইবার প্রতিযোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আয়োজন পেয়েছে নতুন গতি। আমরা জানুয়ারি থেকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছিলাম, প্রাণপণে চেয়েছি এই গ্রীষ্মকালে দৌড় প্রতিযোগিতাটি হোক। কঠিন একটা সময় পার করছি আমরা, সেটি ভোলার জন্যই মুক্ত বাতাসে আনন্দে মাতলাম সবাই। চড়াই উতরাই পেরোতে কষ্ট হলেও আয়োজন ভীষণ উপভোগ্য ছিল বললেন প্রতিযোগীরা। সবভাবে কাঁধে তুলেছি স্ত্রীকে। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড কর্মীরা যেভাবে উদ্ধারের জন্য মানুষদের কাঁধে তোলেন সেভাবে নিলাম, তাতেই এলো সাফল্য। পর্যাপ্ত সময় আর জায়গা থাকলে আগেই কিছুটা প্র্যাকটিস করে নেওয়া ভালো, তাহলে আসল কৌশলটা ধরতে পারবেন। দৌড়ের সময় নাস্তানাবুদ হতে হবে না। মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরিতে দ্বিতীয়বারের মতো হলো এই দৌড় প্রতিযোগিতা। গেল বছর অক্টোবরে রাখা হয় প্রথম আয়োজন, তবে মহামারীর কারণে সে সময় প্রতিযোগীর সংখ্যা ছিল হাতে গোনা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সক্রিয় হয়ে উঠল ইউরোপের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। অবশ্য নিকটবর্তী কাতানিয়া বিমানবন্দরের ফ্লাইট চলাচল বা গ্রামাঞ্চলগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি। দর্শক, এই ছিল যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।